আমাকে তো উনি ছেলে ডাকে নাই, আমাকে তো উনি ভাই ডাকে নাই, আমার কাছে তো মেয়ে বিয়ে দেয় নাই। আমার সবচেয়ে স্বল্প সময় হচ্ছে এই কিংবদন্তির সাথে আমার কাজ করা, চলা, মেশা। সেই প্রেক্ষাপটে আমি সকাল 9:30 আমি খুব লজ্জিত হয়েছি যে ওখানে যাওয়ার পরে সিকিউরিটি থেকে শুরু করে সবাই জিজ্ঞেস করছেন যে আপনাদেরকে কোনো লোক নেই। তখন আমি অঞ্জনা আপার যে ড্রাইভার তাকে ফোন দিলাম, তোমরা কই? ভাই আমরা নিকেতন কি করো তোমরা তো আজকের পরে ঘুমাইতে পারবা? বলে ভাই সরি চলে আসতেছি। কবরস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফার্স্ট চয়েস ছিল যে এটা যেন ওনার মতন একজন মানুষ যেন বনানী কবরস্থানে, যেখানে আরো অনেক কিংবদন্তিরা ঘুমিয়ে আছেন, সেখানে যেন সমাহিত করা হয়। সেখানে ওনার মেয়ের জামাই সে রাত থেকে সকাল পর্যন্ত খেতে এটা ম্যানেজ করেছে। এটার জন্য আমি বিশেষ করে চলচ্চিত্রের মানুষের পক্ষ থেকে ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং ওনার মেয়ের জামাইয়ের একজন ভাই আছেন, বড় ভাই, তিনিও বিশেষ ভূমিকা রেখেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যাকে সন্তান বলা হয়েছে, যাকে আমরা সবাই সন্তান হিসাবে জানি, সে 10টা পর্যন্ত কেন হাসপাতালে আসবে না? কেন পড়ে থাকবে? আমার মা যদি মরে যায়, আজকে যদি আমি সকাল ঘুম থেকে উঠে বা আমি তাকানোর পরে যদি গণমাধ্যম কর্মীদের দেখতে পারি, নিশ্চয়ই ওনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত যাদের সঙ্গে পার করেছে তাদের থাকা কথা। আমাদের সকাল 8টায় আমাদের গোসল করানোর কথা। যেই ব্যক্তিটা ওনার যে মেয়ের জামাই, তিনি ওদিকে কবরস্থানে গেছেন, কিন্তু সেই ক্ষেত্রে ওনার যে ছেলে, ওর আসা উচিত ছিল। তো অঞ্জনা আপাতত চলে গেছে, ওনার তো কিছু নাই। আমরা হিসেব নিকেশ জানি না। আমরা একজন কিংবদন্তিকে হারিয়েছি, বাংলা চলচ্চিত্র হারিয়েছে, সারা দেশের মানুষ, কোটি কোটি ভক্তরা হারিয়েছে। এটা শূন্যতা কখনো পূরণ হবে না। এটা যেটা হচ্ছে, গতকালই আমাদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল। আমাদের কয়েকজন আর্টিস্ট যখন আসলে দেখতে গেলেন, তখন একটু এখানে একটা স্পট পেয়েছিল। তখন কিন্তু আমরা একটা প্রশ্ন তুলেছিলাম যে আসলে এটা কেন, কি। তখন চিন্তা করলাম যে আসলে অঞ্জনা আপাত ওনার মতন একজন কিংবদন্তির বিষয়ে যদি আমরা আসলে ওনাকে শেষ বিদায়টা সম্মানের সঙ্গে দেই, কি হবে? ওনার তো কিছু নেই, ওনার খাওয়ার লোকও নেই, দেখার লোকও নেই। উনি যা অর্জন করেছে সেটি সাধারণ মানুষের মধ্য দিয়ে অর্জন করেছে, আমাদের দিয়েও না। কারণ অঞ্জনা আপার তখন রাতের বেলা আমাদের এই সিদ্ধান্তের পরে আমরা অনেকটা নিশ্চুপ ছিলাম। আমি যদি তার চিকিৎসা করে থাকি সঠিকভাবে, তাহলে শেষ বিদায় আজকে, সেখানে আমাদের কেন আসলে লেট? এটা হলো আমার প্রশ্ন। এটা আর রাতের বেলা যখন বিষয়টা আসছিল, তখন আমরা যখন এই আলোচনাটি করি, তখন যিনি ওনার মেয়ের জামাই, তিনি বলেছেন যে ওনাকে যখন বাসা থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তখন বেশ কয়েকবার উনি পড়ে গেছেন বা বিছানা থেকে পড়ে গেছেন, সেই বিভিন্নভাবে হয়তো বা ক্ষতর চিহ্ন থাকতে পারে। সেটা আমরাও শুনেছি যে যখন উনি হাসপাতালে বেশ কয়েকদিনই বাসায় বেসিক্যালি পড়েছিল, এবং যেটি হচ্ছে যে আসলে উনি বাসায় বিছানায় পড়েছিল, এবং বিছানায় ওনাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওনার যাবতীয় সব কিছু আসলে বিছানায় করতে হয়েছে, এমনটা আমরাও শুনেছি। তার পরবর্তীতে আমরা দেখছি যে আমাদের অনেক অভিনয় শিল্পীরাই, যারা আসলে অঞ্জনা আপা এমন একজন মানুষ ছিল, তার মধ্যে কোনো অহংকার ছিল না, তার মধ্যে কোনো জেদ ছিল না। তাকে কিন্তু করোনা পর্যন্ত ঠেকাই দিতে পারেনি। আমাদের যেমনটা আবুল আজাদ কালাম যিনি আছেন পরিচালক, তার ছেলের বিয়ে কেউ যায়নি, উনি চলে গেছে করোনাকালীন। অর্থাৎ এই অঞ্জনা আপা সঙ্গে সবার হৃদ্যতার সম্পর্ক রয়েছে। যতটুকু আমরা জানতে পেরেছি, ওনার সঙ্গে যারা কাজ করেছেন, অনেকেই যখন তার অসুস্থতার খবর শুনেছে, যেরকমটা আমরা জানি যে ইউসুফ ভাই নৃত্য পরিচালক, তিনি কিন্তু অঞ্জনা আপার সঙ্গে বিভিন্ন মঞ্চে নাচ করেছে। ইউসুফ ভাই পর্যন্ত তার অভিযোগ যে কেন আমাদেরকে জানানো হয় না। এবং আরেকটি বিষয় আমি খুব আক্ষেপের সঙ্গে বলতে চাই যে চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতি অনেকে আক্ষেপ করেছে, কিন্তু আসলে এটা তো সকলের সমিতি। আর এখানে যদি কোনো পরিবার থেকে আমাদেরকে অবগত না করা হয়, এখন কেউ ঘরে পড়ে আছে, আমাদের যে এখন সিচুয়েশন এমন না যে মাসে 30 দিন কাজ থাকে, আমরা একে অপরের সঙ্গে দেখা হচ্ছে, হুট করে পাচ্ছি না, খোঁজখবর নিতে পারবো, সেই সুযোগটি কিন্তু নেই। সেক্ষেত্রে পরিবার থেকে জানানো হয়নি। এবং পরিবারে যখন আমরা যতটুকু জানতে পেরেছি, ওনার যে পালিত সন্তান মনি, তার সঙ্গে অনেকে যোগাযোগ করার পরে সে বলেছে না, মা ভালো আছে, সুস্থ আছে। তো যখন ভালো আছে, সুস্থ আছে, উনি তো একজন নারী, পুরুষ না যে আমরা চাইলেই ওনার বাসায় ছুটে যেতে পারবো। এই অবস্থার মধ্যে কিন্তু আমরা একজন কিংবদন্তিকে হারিয়েছি, একজন অঞ্জনা আপাকে হারিয়েছি।